আমি এলিজা। সেদিন রাতের বেলা আমার বৌদির ঘর থেকে উহ শব্দ পেয়ে আমি তাড়াতাড়ি বৌদির ঘরের ভেন্টিলেটর দিয়ে উঁকি মারতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ আমার বৌদি অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শুয়েছিল ও সে আমার প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। আমি যেই ছেলের বাচ্চার মা হতে চলেছিলাম, আমার বৌদিও সেই ছেলের বাচ্চার মা হতে চলেছিল। আমি তখন কলেজে পড়াশোনা করতাম। এই ঘটনাটা ঘটতে আজ প্রায় ২ বছর হয়ে গেছে। ওই সময় আমার কলেজের পড়াশোনা কমপ্লিট হতে না হতেই আমার বড়দার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। বড়দার একটা ৫ বছরের ছেলে আছে। তারপর বড়দার মারা যাওয়ার ১০ দিন পরের ঘটনা। তখন দুপুরের সময় ছিল। ওই সময় আমি বড়দার ছেলেকে নিয়ে খেলা করছিলাম। আসলে বড়দার মারা যাওয়ার পরে বাড়ির সবাই খুব কষ্টে ছিল। তাই আমি, মা, ছোটদা, ছোট বৌদি আমরা সবাই মিলে বড়দার ছেলের আগের চাইতে আরও বেশি খেয়াল রাখতাম। আমার ভাইপোর নাম আরিয়ান। আরিয়ান তখনও কিছু বুঝে উঠতে পারেনি যে তার বাবার সঙ্গে কি হয়েছে। সে তখনও বুঝতো না যে তার বাবার কোনো দিন ফিরে আসবে না। সেদিন আমি যখন আরিয়ানের সঙ্গে খেলা করছিলাম, তখন বৌদিকে খুঁজতে খুঁজতে ছাদে যাই। তারপর ছাদে গিয়ে যা দৃশ্য দেখি, তাতে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে যে একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে। তার স্বামীর মারা যেতে ১০ দিনও হয়নি আর সে একজন পরপুরুষের সঙ্গে চোখে চোখে কথা বলছিল। আসলে আমাদের বাড়ির সামনে বাড়িতে একজন যুবক থাকত। বৌদি ছাদে উঠে তাকে দেখে মুচকি মুচকি হাসছিল এবং সেই যুবকটাও বৌদির দিকে তাকিয়েছিল। তাদের দুজনের চোখের ভাষা বুঝতে পেরে আমি অনেক রেগে বৌদিকে চিৎকার করে বললাম, বৌদি, দাদার মারা যেতে ১০ দিনও হয়নি আর তুমি ছাদের উপরে এসে এই ছেলেটির সঙ্গে চোখে চোখে ইশারায় কথা বলছো। ছি, তোমার লজ্জা করা উচিত। এই কথা বলে আমি বৌদির হাত ধরে টেনে তাকে নিচে নিয়ে আসি এবং বাড়ির সবাইকে ডাকি। বাড়ির সবাইকে দেখে বৌদি অনেক জোরে কেঁদে কেটে বাড়ির বাইরে গিয়ে পাড়ার লোকেদের জড়ো করে এবং তাদের সামনে বলল, আমি একজন বিধবা। আমার স্বামীর মারা যেতে ১০ দিনও হয়নি আর এর মধ্যেই আমার ননদ ও শাশুড়িমা মিলে আমার উপরে অত্যাচার শুরু করেছে। এরা আমাকে চরিত্রহীন প্রমাণ করতে চাইছে যাতে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে। বৌদির কথা শোনার পরে আমার কিছু বলার আগেই মা অনেক রেগে বৌদির হাত ধরে বলল, বৌমা, তুমি এইসব কি বলছো? আমরা কোনোদিন তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইনি। তাহলে কেন তুমি পাড়ার লোকেদের সামনে আমাদের নামে মিথ্যে কথা বলছো? বৌদি তখন আরও জোরে কেঁদে কেটে বলল, আপনার মেয়ে আমাকে চরিত্রহীন বলেছে। আমি তখন বৌদিকে বললাম, বৌদি, দয়া করে তোমার এসব নাটক বন্ধ করে ঘরের ভিতরে চলো। তারপর আমাদের বাড়ির সামনের সেই যুবকটি এসে আমাকে বলল, দেখো, তোমরা কিন্তু এইভাবে বৌদির উপরে মানসিকভাবে অত্যাচার করতে পারো না। আমরা সবাই কিন্তু বৌদির সঙ্গে আছি। তারপর আমার মা বৌদির হাত ধরে তাকে ঘরের ভিতরে নিয়ে আসে। আমরা তখনও কিছুই বুঝতে পারছিলাম না যে বৌদি কেন আমাদের নামে খারাপ কথা বলছিল এবং আমাদের নাম খারাপ করতে চাইছিল। মা তো ঘরে এসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বৌদিকে বলল, আমার ছেলেকে তো খেয়ে নিয়েছিস, এবার আমাদের বদনাম করে তোর কি হবে? তোর ব্যবহারে এই বাচ্চা ছেলেটার উপরে কতটা খারাপ প্রভাব পড়বে সেটা ভেবে দেখেছিস? এই ছোট বাচ্চাটার ভবিষ্যৎ খারাপ হবে। মায়ের কথা শুনে বৌদি তখন আমাকে ও মাকে আঙুল দেখিয়ে বলল, আমার ছেলের কথা তোমাদের ভাবতে হবে না। আর তোমাদের যদি আমার ছেলের অতটাই চিন্তা হয়ে থাকে, তাহলে এই সম্পত্তিটা আমার নামে করে দাও, আর না হলে নিজেদের মুখগুলো বন্ধ রাখো। এই বলে বৌদি আরিয়ানকে কোলে নিয়ে উপরের ঘরে চলে যায়। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বৌদি এই সব কিছু সম্পত্তি পাওয়ার জন্য পাড়ার লোকের সামনে আমাদের খারাপ করার চেষ্টা করেছিল। দাদার মারা যাওয়ার পরে বৌদির নোংরামি ফুটে ওঠে। দাদার মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে বড়দা কেন সবসময় বৌদিকে নিয়ে দুশ্চিন্তা করত। কারণ দাদা জানতো যে বৌদি একজন চরিত্রহীন মহিলা। কিন্তু আমরা এই কথাটা দাদার মারা যাওয়ার পরে জানতে পেরেছিলাম যে আমার বৌদি একজন চরিত্রহীন মহিলা। দাদার মারা যাওয়ার পরে সে আমাদের পাড়ার প্রতিটা যুবক ছেলেদের নিজের সৌন্দর্য দেখিয়ে তাদেরকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করত। ওই ঘটনার ২ দিন পরে বৌদি আমার মাকে হুমকি দেয় যে সে যদি তার সম্পত্তি বৌদির নামে না করে, তাহলে সে আবার বাড়ির বাইরে গিয়ে পাড়ার লোকেদের সামনে আমাদের নামে বদনাম করবে।
তখন মায়ের কিছু বলার আগেই আমি রেগে বৌদিকে বললাম, তোর যা করার আছে তুই কর, কিন্তু মা এই সম্পত্তি কখনোই তোর নামে করবে না। মা তখন বিস্মিত হয়ে বৌদিকে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কিভাবে ভাবলি যে আমার সম্পত্তি তোর নামে করব? আমাদের কথা শুনে বৌদি হেসে বলল, ঠিক আছে, তাহলে এবার দেখো আমি তোমাদের কি অবস্থা করি। তারপর বৌদি যা ব্যবহার করে সেটা দেখে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারপর বৌদি নিজের ব্লাউজ নিজের হাতে ছিঁড়ে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকে। বৌদির চিৎকার শুনে পাড়ার লোকজন যখন জড়ো হয়, তখন বৌদি নিজের মিথ্যে চোখের জল ফেলে সবাইকে বলল, আমার ছোটদা নাকি তার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে এবং আমরা নাকি তাকে বাড়ি থেকে বের করে দিতে চাই। আমার ছোটদার উপরে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের সবাইকে অপমান করতে চেয়েছিল। তখন আমাদের বাড়ির সামনে যে তরুণ যুবক থাকতো, সেই যুবক আমার বৌদিকে বলল, বৌদি তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গেই আছি। বৌদির চোখের জল দেখে তো সেই তরুণ যুবক আমাদের উপরে চিৎকার করে বলল, তোমাদের লজ্জা করে না বাড়ির বউয়ের উপরে এইভাবে অত্যাচার করতে? আমি তখন সেই তরুণ যুবককে বললাম, আপনি বৌদির ব্যাপারে কিছু জানেন না। বৌদি সব কিছু নাটক করছে আমাদের বদনাম করার জন্য ও মায়ের সম্পত্তি নিজের নামে করার জন্য। ওই সময় আমার মা অনেক বেশি লজ্জিত ছিল বৌদির ব্যবহার দেখে। তারপর মা সবার সামনে হাত জোর করে বলল, দয়া করে আপনারা এখান থেকে চলে যান, আমাদের বাড়ির ব্যাপার আমরা বুঝে নেব। তারপর আমি আর থাকতে না পেরে বৌদির হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বললাম, তোমার এতটুকুও লজ্জাবোধ নেই? তোমার এই ব্যবহারে ছেলেটার উপরে কী প্রভাব পড়বে একবারও ভেবে দেখেছ? বৌদি তখন আমাকে আঙুল দেখিয়ে বলল, তুই নিজে কতটা ভালো সেটা তো আমি খুব ভালোভাবে জানি। আর আমার ছেলের অতই যদি চিন্তা আছে, তাহলে সম্পত্তিটা আমার নামে করে দিতে বল, তাহলে আমি আর এইসব নাটক করব না। মা তখন রেগে বলল, আমি মরে গেলেও তোর নামে কোনো দিন সম্পত্তি করব না। তারপর বৌদি বলল, ঠিক আছে, সম্পত্তি যদি আমার নামে না করেন তাহলে দেখেন আমি এবার কি করি। এই কথা বলে বৌদি পুলিশকে ফোন করে বাড়িতে ডাকে। তারপর পুলিশ যখন বাড়িতে আসে, তখন বৌদি কেঁদে কেটে পুলিশকে বলল, আমার ননদ ও যা আমার পা ধরেছিল এবং আমার দেওর আমার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করেছে। বৌদির কথা শুনে পুলিশ বলল, ম্যাডাম, আপনার কথায় আমাদের বিশ্বাস হচ্ছে না, তাই আপনাদের বাড়ির ব্যাপার আপনারা নিজেরাই মিটমাট করে নিন, আর এইভাবে আমাদের বারবার বিরক্ত করবেন না। এই কথা বলে পুলিশ আমাদের বাড়ি থেকে চলে যায়। পুলিশের চলে যাওয়ার পরে মা বলল, এত কিছু যখন হয়ে গেছে, তাহলে তোকে আমি আর এই বাড়িতে একটা দিনও থাকতে দিব না। তারপর মা বৌদির জিনিসপত্র সমেত বৌদিকে বাড়ি থেকে বের করে দেয়। বৌদিকে বাড়ি থেকে বের করে দেওয়া মাত্রই আমাদের বাড়ির পাশের সেই তরুণ যুবক এসে বৌদির ঘাড়ে হাত দিয়ে বলল, বৌদি আপনি একদম চিন্তা করবেন না, আপনার যতদিন ইচ্ছে আপনি ততদিন আমার বাড়িতেই থাকবেন। তারপর বৌদি নিজের ছেলেকে নিয়ে ওই যুবকের বাড়িতে চলে যায়। মা যখন দাদার ছেলেকে দিতে আপত্তি জানায়, তখন বৌদি জোর জবরদস্তি আমার ভাইপোকে নিয়ে চলে যায়। মা তখন কাঁদতে কাঁদতে বলল, এই মহিলার জন্য আমার দাদু ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। বৌদিকে বাড়ি থেকে বের করে দেওয়ার 2 দিন পরেই আমার প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়। আসলে দীপক নামের একটা ছেলেকে আমি ভীষণ ভালোবাসতাম এবং সেও আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু জানি না কেন বৌদিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকেই সে আমার সঙ্গে রুক্ষ ব্যবহার করত। সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করত। আমার সঙ্গে দীপকের ভালোবাসার সম্পর্ক ছিল, এই কথাটা আমার বাড়িতে বৌদি ছাড়া কেউ জানত না। এমনকি বৌদির চলে যাওয়ার পরের দিন, সেদিন আমার হঠাৎ করে শরীর খারাপ হয় এবং আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার শরীর খারাপ দেখে ছোটদা বাড়িতেই ডাক্তারকে ডেকে নিয়ে আসে এবং ডাক্তারে যখন আমার চেক আপ করে, তখন জানতে পারি যে আমি মা হতে চলেছি, যেটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন আমার মা আমার গায়ে হাত তুলে বলল, নির্লজ্জ মেয়ে কোথাকার, তুই এত বড় পাপ কাজটা করলি কি করে? একবারও আমাদের কথা ভাবিসনি? ছি, লজ্জা হচ্ছে আমার তোকে নিজের মেয়ে বলতে। ছোটদা তখন মাকে বুঝিয়ে বলল, মা, যা হওয়ার তা তো হয়েই গেছে, এবার ওই ছেলেটাকে ডেকে এলিজার বিয়ের কথা বলতে হবে।
ওই ছেলেটার সঙ্গে খুব তাড়াতাড়ি এলিজার বিয়ে দিয়ে দিতে হবে। আমি তখন মায়ের সামনে হাত জোড় করে বললাম, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তারপর আমি যখন দীপককে ফোন করি এটা বলার জন্য যে আমি তার বাচ্চার মা হতে চলেছি, তখন সে আমার ফোন বারবার কেটে দেয়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে সে কেন আমাকে এড়ানোর চেষ্টা করছিল। সে যখন আমার ফোন বারবার কেটে দেয়, তখন আমি তার সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরোতেই দেখি দীপক আমাদের সামনের বাড়ির ওই তরুণ যুবকের বাড়ির দিকেই যাচ্ছিল, যেখানে আমার বৌদিও উপস্থিত ছিল। তারপর আমি তার পেছন করি। তারপর দেখি সে ওই যুবকের বাড়িতে আমার বৌদির সঙ্গে দেখা করতে যায়। দরজার আড়ালে তাকে আমার বৌদির সঙ্গে কথা বলতে দেখে আমিও সেখানে গিয়ে উপস্থিত হই। দীপক আমার বৌদির সঙ্গে হেসে হেসে কথা বলছিল এবং আমার বৌদিও খুব খুশি হয়ে দীপকের সঙ্গে হেসে হেসে কথা বলছিল। তারপর আমি সেখানে গিয়ে রেগে দীপককে বললাম, আমি তোমাকে গত 2 দিন থেকে ফোন করছি, তুমি আমার ফোন রিসিভ করনি। আর এদিকে তুমি আমার বৌদির সঙ্গে আড্ডা দিচ্ছ। কেন তুমি আমাকে অ্যাভয়েড করছো? আমার কথা শুনে দীপক উগ্র মেজাজে বলল, তুমি চলে যাও এখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আমি তখন রেগে দীপককে বললাম, তুমি কেন আমার সাথে এই রকম ব্যবহার করছো? আমার দোষ কী? দীপক তখন বিস্মিত হয়ে বলল, এত কিছু হয়ে যাওয়ার পরেও বলছো তোমার দোষ কী? তোমরা সবাই মিলে বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। তাই আমি তোমার মতো মেয়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আমি তখন দীপককে বললাম, তুমি আমাদের ভুল ভাবছো। তুমি বৌদির ব্যাপারে কিছু জানো না। তারপরে দীপক বলল, আমার আর কিছু জানার দরকার নেই। তুমি চলে যাও এখান থেকে। আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। ওদিকে আমার বৌদি দীপক ও আমার কথা শুনে মুচকি মুচকি হাসছিল এবং তার মুখ দেখে মনে হচ্ছিল দীপক ও আমার সম্পর্ক ভেঙে যাওয়াতে সে যেন খুব খুশি ছিল। দীপক যখন আমার কোনো কথা শুনতে রাজি হয়নি, তখন আমি তাকে কেঁদে কেটে বললাম যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আমি যে তার বাচ্চার মা হতে চলেছি সেটা শুনে বৌদি আমার কাছে এসে বলল, এবার তো প্রমাণ হলো যে কে চরিত্রহীন। বিয়ের আগেই না জানি কার বাচ্চা তুমি পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর এখন সেটা দীপকের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। তখন বৌদিকে বললাম, আমি এখানে তোমার সঙ্গে নয়, দীপকের সঙ্গে কথা বলতে এসেছি। দীপক তখন রেগে বলল, তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, তাই বেরিয়ে যা এখান থেকে। জানি না কার বাচ্চা পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর সেটাকে আমার নাম দিচ্ছিস। তাই বেরিয়ে যা, নইলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করব। শুধু তাই নয়, দীপকের কথা শুনে বৌদি আমার ঘাড়ে একটা ধাক্কা দিয়ে বলল, বেরিয়ে যা এখান থেকে। আমি তো দীপকের কথা শুনে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম, কারণ সে তো আমাকে অনেক ভালোবাসতো। তাহলে হঠাৎ করে এমন কি হলো যে সে আমাকে ঘৃণা করতে শুরু করেছে? ওই সময় আমি দীপকের পা ধরে কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনেনি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে দীপক কেন আমার বৌদির সপক্ষে কথা বলছিল। তাই বাড়ি এসে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিজেকে এবার শেষ করে ফেলব। কারণ এই কথা যখন সমাজের লোকেরা জানতে পারবে যে আমি বিয়ের আগেই একজনের বাচ্চার মা হতে চলেছি, তাহলে আমাদের অনেক বদনামি হয়ে যাবে। এই কথা ভেবে আমি সেদিন কাঁদতে কাঁদতে ঘরে এসে দরজা বন্ধ করে নিজেকে শেষ করার কথা ভেবেছিলাম এবং চেষ্টাও করেছিলাম, কিন্তু বাড়ির লোকেরা আমাকে বাঁচিয়েছিল। তারপর আমি তাদের সব কিছু বলেছিলাম যে দীপক আমার সঙ্গে বিয়ে করা তো অনেক দূরের কথা, সে আমার মুখ পর্যন্ত দেখতে চায় না, অথচ তার বাচ্চা আমার পেটে রয়েছে। আমার ছোটদা তখন আমার মাথায় হাত দিয়ে বলল, ওই ছেলেটার জন্য তুই নিজের জীবনটা শেষ করতে যাচ্ছিলিস? ওই ছেলেটার সঙ্গে আমি কথা বলবো, তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই তো আছি তোর সঙ্গে। এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি দীপকের সঙ্গে কথা বলার প্রচেষ্টা ছাড়িনি। ঘরের জানালায় বসে বাইরের দিকে তাকিয়ে মনমরা হয়ে বসে থাকতাম আর বিভিন্ন রকম কথা চিন্তা ভাবনা করতাম যে দীপক যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার বাচ্চাকে কি বলবো যে তার বাবা কে। ঠিক তখন দেখি দীপক আবার সেই তরুণ যুবকের বাড়িতে যাচ্ছিল, যেখানে আমার বৌদি উপস্থিত ছিল। সেদিন দীপককে ওই বাড়িতে যেতে দেখে আমি তাড়াতাড়ি
নিজের চোখের জল মুছে ঘর থেকে বেরিয়ে তার পেছন করি। ওই সময় সেই তরুণ যুবক ঘরে ছিল না। তারপর দীপক ঘরের ভিতরে ঢুকে বৌদির সঙ্গে অনেক হেসে হেসে কথা বলে। আমি জানালার ফাঁক দিয়ে সবকিছু দেখছিলাম। তারপর যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ দীপক আমার বৌদিকে জড়িয়ে ধরে তার গলায় ও বুকে চুমু দিচ্ছিল। ওই দৃশ্য দেখে আমি নিজের রাগ সামলাতে না পেরে তাদের ঘরের ভিতর ঢুকে দীপকের জামার কলার ধরে তার গালে একটা থাপ্পড় মেরে বললাম, ও, এই সব চলছে তোমার জীবনে, তাই তুমি আমাকে ঠকিয়েছ? আমার বৌদি তো নির্লজ্জ মহিলা। আমার বৌদি যে চরিত্রহীন মহিলা সেটা তো আমরা সবাই জেনে গেছি। কিন্তু তুমি যে আমার সঙ্গে এরকম করবে সেটা তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। দীপক তখন আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে বলল, মুখ সামলে কথা বল, কারণ আমি তোর বৌদিকে ভালোবাসি। আমি তোকে কোনোদিন ভালোবাসিনি। আমি তো শুধু তোর সঙ্গে ছিলাম তোর বৌদিকে দেখার জন্য। গত 1 বছর থেকে তোর বৌদির সঙ্গে আমার শারীরিক সম্পর্ক আছে। দীপকের কথা শুনে আমার মাথা পুরো ঘুরে ওঠে। তার মানে আমার দাদা বেঁচে থাকতেই বৌদি আমার প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। আর এই কারণের জন্যই আমার দাদা আজ পৃথিবীতে নেই। আমার দাদা বৌদির ব্যাপারে সব কিছু জানত। তারপর আমি বাড়িতে এসে সবাইকে বৌদির ব্যাপারে সত্যিটা বলি। আমার মা তখন অনেক বেশি অস্থির হয়ে বলল, ওই মহিলা আমার ছেলেকে খেয়েছে। ওই মহিলার জন্য আজ আমার ছেলে এই পৃথিবীতে নেই। এমনকি বৌদি যেই যুবকের বাড়িতে ছিল তাকেও সে নিজের প্রেমের ফাঁদে ফেলেছিল। কিন্তু ওই যুবক তো জানতো না যে বৌদির তো আমার প্রেমিকের সঙ্গেও শারীরিক সম্পর্ক ছিল। তারপর আমি নিজের মনে সাহস জুটিয়ে মায়ের চোখের জল মুছে বললাম, মা, তুমি চিন্তা করো না। ওই মহিলাকে তার উপযুক্ত শাস্তি আমি দেব। তারপর সেদিন রাতের বেলা ওই বাড়ির যুবকের সঙ্গে আমি লুকিয়ে দেখা করেছিলাম এবং বৌদির ব্যাপারে সব কিছু বলেছিলাম যে বৌদি তো আমার প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে রয়েছে। প্রথমে ওই তরুণ যুবক আমার কথার বিশ্বাস করতে চায়নি। পরে সে যখন আমার কথা শুনে সেদিন বাড়ির বাইরে যাওয়ার নাম করে বাড়ির পেছন দিকে লুকিয়েছিল, তারপরে বৌদি আমার প্রেমিককে সেই যুবকের ঘরে ডাকে। তারপর তারা দুজনে একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত হয় এবং ওই তরুণ যুবক এই সব কিছু লুকিয়ে দেখেছিল এবং সব কিছু দেখার পরে ওই তরুণ যুবক রেগে ঘরের ভিতরে ঢুকে আমার বৌদির গালে একটা থাপ্পড় মেরে বলল, নির্লজ্জ মহিলা, আমাকে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আমার বাড়িতেই থেকে তুই অন্য ছেলের সঙ্গে নোংরামি করছিস। ছি, তুই এতটা চরিত্রহীন ও নিচু মনের সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি তো তোর শ্বশুরবাড়ির লোকেদের খারাপ ভাবতাম, কিন্তু আমি ভুল ছিলাম। ওই সময় আমিও ওই তরুণ যুবকের বাড়িতেই ছিলাম। আমি তখন দীপকের জামার কলার ধরে বললাম, তোমাকে কে অধিকার দিয়েছিল আমার জীবন নষ্ট করার? ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমার নামে কেস করব। আমার বৌদি তখন ন্যাকা কান্না কেঁদে ওই তরুণ যুবককে বলল, তুমি এলিজার কথা শুনে আমার উপরে সন্দেহ করছো? আমি তখন রেগে বৌদিকে বললাম, বৌদি, তোমার আর ন্যাকা কান্না কাজ করবে না, কারণ উনি সব কিছু নিজের চোখে দেখে ফেলেছেন। তারপর ওই তরুণ যুবক অনেক রেগে আমার বৌদিকে ও দীপককে ঘাড় ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দেয়। ওই তরুণ যুবক যখন বৌদিকে নিজের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তখন বৌদি নিজের ভুল বুঝতে পেরে আবার আমাদের বাড়িতেই ফিরে আসে। কিন্তু সেবারে আমার মাও বৌদিকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু বৌদির কাছ থেকে আমরা আরিয়ানকে কেড়ে নিয়েছিলাম, কারণ ওই মহিলার কাছে আমার ভাইপো থাকলে সে তার জীবনটাও নষ্ট করে ফেলত। এখন ওই মহিলা তার উপযুক্ত শাস্তি পেয়েছে। তারপর দীপকের নামে আমি কেস করেছিলাম। আমি যখন তার নামে কেস করেছিলাম তখন সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, যাতে আমি কেসটা ফেরত নিয়ে নিই। কিন্তু ওই রকম মানুষের সঙ্গে বিয়ে করে কী লাভ, যখন তার মনে আমার প্রতি কোনো জায়গা নেই। আমি ভেবে নিয়েছিলাম যে আমার বাচ্চাটাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব। কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার ব্যাপারে সব কিছু জানার পরেও ওই তরুণ যুবক আমাকে বিয়ে করতে রাজি হবে। ওই তরুণ যুবকের নাম অনিল। আমি এখন অনিলের সঙ্গে সুখে সংসার করছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।